হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো সবাই মন দিয়ে ফলো করছো। তো আজকে ক্লাস 7-এর আমি আরেকটা ব্যাকরণের ক্লাস নেব। গত দুটো ক্লাসে আমি ব্যাকরণের ব্যঞ্জন সন্ধি বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকেও ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। তো দেখো, যে দুটো ক্লাস আগে হয়েছে ক্লাস 7-এর, তো সেই ক্লাস দুটোই তোমরা দেখেছো যে আমি ব্যঞ্জন সন্ধি বিষয়ের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে আজকেও যেটা করব, দেখো আজকেও সেই সূত্র নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের ব্যঞ্জন আর ব্যঞ্জনের মধ্যে যে সন্ধি হয় সেই সন্ধির সূত্রগুলো নিয়ে শেষ আলোচনাটা করেছিলাম আর কি। তোমরা শেষ ক্লাসটা দেখলে বুঝতে পারবে, সেখানে সেই অংশটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে কোন সূত্রটা পর্যন্ত আলোচনা হয়েছিল? আমাদের সূত্র 5 পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল, ঠিক আছে। তো আজকে আমরা সূত্র 6 থেকে আমরা সবাই আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এবারে সূত্র বইটা তোমার নাও, নিয়ে দেখো যে সূত্র 6-তে কি বলা আছে সেটা আমি বলছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমন বলছিলাম উদাহরণগুলো দিয়ে, উদাহরণ থেকে ভেঙে ভেঙে আমি তোমাদের সূত্রগুলোকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো বইটা সবাই নাও, দেখো বইটা নিয়ে দেখতে পাবে যে সূত্র 6 যেটা দেওয়া আছে তোমাদের ব্যাকরণ বইটায়, ত বা দয়ের পরে ল থাকলে ত বা দয়ের স্থানে ল, ঠিক আছে। তাহলে কি বলা হলো? ত বা দয়ের পরে ল থাকলে, এগুলো সব কিন্তু সন্ধির নিয়ম কি হয় আমি প্রথমেই ক্লাসটায় বলেছিলাম যে সন্ধির ক্ষেত্রে পূর্বপদের যে শেষ বর্ণ আর পরপদের যে প্রথম বর্ণ, এই দুইয়ের মধ্যে মিলন হবে, ঠিক আছে। তাহলে এখানে ত বা দ এর পরে ল থাকা মানে ত বা দ কোথায় থাকবে? এটা থাকবে পূর্বপদে, আর লটা থাকবে কোথায়? লটা থাকবে পরপদে, ঠিক আছে। একটা উদাহরণ নিয়ে আমরা জিনিসটা আলোচনা করি, ঠিক আছে। দেখো আমি একটা উদাহরণ লিখছি যে উঠ প্লাস লাস, এটাকে যদি আমি সন্ধিবদ্ধ করি তাহলে কি হবে? এটা দাঁড়াবে উল্লাস, ঠিক আছে। তাহলে এটাকে সন্ধিবদ্ধ করলে কি দাঁড়ালো? উল্লাস। তাহলে উঠ এর শেষে কি আছে? ত আছে, দেখো, ঠিক আছে। এর শেষে ত আছে, প্লাস এইখানে কি আছে? শুরুতে ল আছে। তাহলে এই দুইয়ে মিলে, যখন এই দুটো মিলে যাবে তখন কি হবে? তখন বলা হচ্ছে লয়ে লয়ে হবে। তো সেই জন্য কি হয়ে গেছে? উল্লাস বানানের মধ্যে লয়ে লয়ে এসছে, ঠিক আছে। তাহলে ত বা দ থাকলে পরে ল থাকলে দুটো মিলে কি হয়ে যায়? লয়ে লয়ে হয়ে যায়। সিম্পল ব্যাপার হয়ে গেল। নেক্সট সূত্র নম্বর 7, ঠিক আছে। সূত্র 7 দেখো, এখানেও বলছে ত বা দয়ের পরে যদি তালবস্য থাকে তাহলে ত বা দয়ের স্থানে চ এবং তালবস্যের স্থানে ছ হয়। এক্ষেত্রে কি বললো? এক্ষেত্রে ত বা দয়ের পরে যদি তালবস্য থাকে তাহলে কি বলা হচ্ছে? তালবস্য ত বা দয়ের স্থানে চ হয়ে যাবে আর তালবস্য স্থানটায় ছ হয়ে যাবে। যেমন দেখো আমি একটা উদাহরণ বলি যে এটা সূত্র 7-এর উদাহরণে যাচ্ছি। উঠ প্লাস শ্বাস, ঠিক আছে। তাহলে এটাকে যদি সন্ধি করা হয় উচ্ছ্বাস, উচ্ছ্বাস হলো। উঠ এখানে কি আছে? ত আছে প্লাস তালবস্য আছে, ঠিক আছে। তাহলে কি বললো এখানে? সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে ত বা দয়ের পরে যদি তালবস্য থাকে তাহলে ত এর পরে তালবস্য আছে, ঠিক আছে। তাহলে ত বা দয়ের স্থানে চ হবে আর তালবস্যের স্থানে ছ হবে। ওই জন্য দেখো এখানে হয়ে গেছে উচ্ছ্বাস বানানটা ছয়ে ছয় হয়ে গেছে, যুক্ত ব্যঞ্জন এখানে ছয়ে ছয় হয়ে গেছে, ঠিক আছে। আর বটা এখানে ছিল বলে এখানে বটা পরে এসে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো সূত্র নম্বর 7-এ আমরা কি পেলাম? ত বা দয়ের পরে তালবস্য এবং ত বা দয়ের স্থানে চ, তালবস্যের স্থানে ছ। সূত্র নম্বর 8 দেখো, এক্ষেত্রেও কি বলছে? ত বা দয়ের পরে যদি থাকে হ, তাহলে ত বা দয়ের স্থানে তোমার হচ্ছে দ এবং হ স্থানে ধ হবে। তাহলে কি বলা হচ্ছে? এই একই রকম ভাবে এটাও সেই একই রকম ভাবে সূত্রতে আসবো। কি বলেছে একটা উদাহরণ নিয়ে বলি আমি। দেখো যে উট প্লাস হাত, উট প্লাস হাড়, তাহলে এটাকে সন্ধিবদ্ধ করলে হয়ে যাবে উদ্ধার, ঠিক আছে। তাহলে উদ্ধার সন্ধিবদ্ধ হলে এখানে কি আছে? ত আছে প্লাস হ আছে, সমান হয়ে গেছে দয়ে দয়ে, ঠিক আছে। দয়ে দয়ে হয়েছে। তাহলে কি বলা হলো? সূত্র 8-এ বলে যে ত বা দয়ের পরে যদি হ থাকে, ত বা দয়ের পরে হ এসছে, ঠিক আছে। তাহলে হ থাকলে কি হবে? ত বা দয়ের স্থানে দ হবে। তাহলে এখানে দ হয়েছে, দয়ের জায়গায় বা দয়ের জায়গায় দ হয়েছে, এবং হ স্থানে কি হয়ে যাবে? ধ হয়ে যাবে, হয়ের জায়গাটা ধ হয়ে যাবে। তো এইগুলো হয়ে গেছে দয়ে ধয়ে, ঠিক আছে। তাহলে উদ প্লাস হা হয়ে গেছে উদ্দাস। তাহলে এটা সূত্র 6, এটা সূত্র 7,
এটা সূত্র 8। তিনটে সূত্রের ক্ষেত্রে কিন্তু এখানে ত বা দয়ের পরে কোনো বর্ণ থাকলে বা কোনো ধ্বনি থাকলে সেটার অনুযায়ী সন্ধিটা হয়েছে। ঠিক আছে, বেশ। এবারে চলে যাবো আমি দেখো সূত্র 9। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। উদাহরণগুলো বইটা দেখবে, সবাই উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। ওকে, সো দেখো সূত্র 9 যেটা বলেছে চ বা বর্গীর চয়েস পরে দন্ত ন থাকলে দন্ত ন স্থানে কি হয়ে যাচ্ছে, ইয় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো সূত্র 9, সূত্র 9 কি বলছে, যদি বলছে যে চ বা বর্গীর জয়ের পরে দন্ত ন থাকে তাহলে দন্ত ন স্থানে ইয় হয়ে যাবে। বেশ। প্রথম উদাহরণটা যেটা আছে দেখো, জাজ জয়াকার অন্তস্থ জয়াকার জাজ প্লাস কি আছে না। তাহলে শেষটায় কি আছে, চ আছে, তারপর শুরুটায় কি আছে, দন্তন্য আছে, এই দুটো মিলে সন্ধি হয়ে কি হয়ে গেছে, যাচ্ছা। ঠিক আছে, বেশ। তাহলে এবার তুমি তোমার নিজেরাই বুঝতে পারবে যে বলেছে যে চ বা বর্গীয় জয়ের পর দন্তন্য, চয়ের পরে দন্তন্য আছে, তাহলে কি হবে, চ বা বর্গীয় জয়ের পরে দন্তন্য থাকলে দন্তন্য স্থানে ইয় হয়ে যাবে। তাহলে এই এখানে কি হয়ে গেছে, ইয় হয়ে গেছে কোথায়, দন্তন্য জায়গাটা, সেই জন্য চয়ের নিচে ইয় বসে গেছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল একটা সূত্র নম্বর 9। বেশ। সূত্র 10, বর্গীয় প্রথম ধ্বনি। বর্গীয় প্রথম ধ্বনির পরে দন্তন্য বা ম থাকলে বর্গীয় প্রথম ধ্বনির বা বর্ণের স্থানে ওই বর্গের পঞ্চম ধ্বনি হয়। এই বর্গটা নিয়ে আমি প্রথম ক্লাসটাই তোমাদের বলেছিলাম যে 5টা বর্গ ক চ ট ত প, এই 5টা বর্গ আছে এবং এই বর্গগুলো নিয়ে আমি প্রথম ক্লাসটাই তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছিলাম। তো এক্ষেত্রে কি বলেছে দেখো, বর্গীয় প্রথম ধ্বনির পরে যদি দন্তন্য বা ম থাকে তাহলে সেই জায়গাটায় কি হবে, প্রথম ধ্বনিটার পরিবর্তে বর্গের পঞ্চম ধ্বনিটা হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ নিই দেখো এখানে, যে প্রথম উদাহরণটাই নিই। তাহলে এটা সূত্র 10। সূত্র 10-এ কি, বাক, প্রথম উদাহরণটা আছে বাক প্লাস ময়। তাহলে এই দুটো হয়ে গেলে সন্ধিবদ্ধ হয়েছে বাংময়, সন্ধিবদ্ধ হয়ে বাংময় হয়েছে। তাহলে এখানে কি আছে, ক আছে, বর্গের প্রথম ব্যঞ্জন ক, তারপরে কি আছে, ম আছে। ঠিক আছে, তাহলে সূত্র বলছে ক যদি থাকে বা কোনো বর্গের মানে প্রথম ধ্বনিটা যদি থাকে কোনো বর্গের, তাহলে কি হবে, তারপরে যদি ম থাকে বা কি থাকে, দন্তন্য থাকে, তাহলে কি হবে, সেই বর্গের তৃতীয় ধ্বনি হয়ে যাবে। এই জন্য হয়ে গেছে দেখো এখানে ক এর জায়গাটা ম হয়ে গেছে, মর নিচে ম বসেছে। ঠিক আছে, তাহলে ক এই বর্গটা পঞ্চম ধ্বনি কোনটা, পঞ্চম ধ্বনি হচ্ছে উ। ঠিক আছে, তাহলে কয়ের জায়গায় এখানে উ হয়ে গেছে। হলো, এটা হচ্ছে সূত্র নম্বর 10। উদাহরণগুলো দেখো সব একই রকম আছে। বেশ। সূত্র 11, সূত্র 11 কি বলছে, বর্গীয় প্রথম ধ্বনির পরে বর্গের তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, উঞ্জ র ল ব হ থাকলে বর্গের প্রথম বর্ণের স্থানে তৃতীয় বর্ণ হয়। তাহলে এক্ষেত্রে অনেকগুলো জিনিস, প্রথম যে শব্দটা পাচ্ছ, প্রথম বর্ণ যে থাকবে কি, প্রথম শব্দটার মধ্যে বর্গের প্রথম ধ্বনি থাকলে পরেরটাতে যদি বর্গে কি থাকে, তৃতীয় বর্ণ থাকে, অথবা কি থাকে, চতুর্থ বর্ণ থাকে, অথবা উঞ্জ থাকে, র থাকে, ল থাকে, ব থাকে, হ থাকে, এই বর্ণগুলো থাকলে কি হবে, প্রথমটার জায়গায় তৃতীয়টা হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণ দিই দেখো, তাহলে বেশ দেখো, এটা 10 সূত্র 10-এর উদাহরণ 11, বাক প্লাস ধারা, বাঘ প্লাস ধারা, এটা সন্ধিবদ্ধ হয়ে কি দাঁড়িয়েছে এখানে, বাগধারা। ঠিক আছে, বাগধারা, বাগধারা হলো। তাহলে এখানে কি আছে, ক আছে, প্রথম বর্গের প্রথম বর্ণ, প্লাস এখানে কি আছে, ধ আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে গেছে, বলা সূত্রতে বলা আছে যে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ অথবা উঞ্জ র ল ব হ থাকলে, তাহলে ধটা মানে বর্গের ক নম্বর বর্ণ, ত থ দ ধ। দেখো ত থ দ ধ হলে চতুর্থ বর্ণ হয়েছে, তাহলে প্রথমটার পর যদি চতুর্থ বর্ণ থাকে তাহলে কি হবে, তাহলে বলা হচ্ছে যে ওই বর্গটা, এই বর্গটা তৃতীয় বর্ণটা হয়ে যাবে। তাহলে এই বর্গ তৃতীয় বর্ণ কোনটা, তৃতীয় বর্ণ হচ্ছে ক খ গ। তাহলে তৃতীয় বর্ণটা হবে গ, এই জন্য বাগধারাটার মধ্যে এখানে কি হয়েছে, গ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র নম্বর 11।
তো সূত্র 11তে যেগুলো আছে দেখতে পাবে উদাহরণগুলো সব কিন্তু একই রকম উদাহরণ আছে। বেশ, আজকে যে ক্লাস, সেই ক্লাসে আমি লাস্ট সূত্র 12 নিয়ে আলোচনা করব। দেখো সূত্র 12তে কি বলেছে, বর্গীয় ধ্বনি পরে থাকলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। কি বললো বোঝা গেল না জিনিসটা? আমরা উদাহরণ নিয়ে বিষয়টা আলোচনা করব। আচ্ছা, আশা করি এই জিনিসগুলো সবাই যেগুলো বললাম সেই উদাহরণগুলো বুঝতে পেরেছো। বেশ, এবারে আমি সূত্র 12টার উপরে এখানে লিখছি, সূত্র 12টা নিয়ে আলোচনা করব। কি বলেছে, বর্গীয় প্রথম ধ্বনি, আচ্ছা বর্গীয় ধ্বনি পরে থাকলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে পরবর্তী বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণ হয়। তাই উদাহরণের জিনিসটা বোঝার চেষ্টা করি। গম প্লাস তব্য, এটা সন্ধিবদ্ধ হয়ে কি তৈরি করেছে, গন্তব্য। তাহলে একটু একটু করে ভেঙে ভেঙে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলা আছে, বর্গীয় ধ্বনি পরে থাকলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে, পূর্বপদের শেষে স্থিত ম, তাহলে পূর্বপদের শেষে কি আছে, ম আছে। হ্যাঁ, আর বর্গীয় ধ্বনি কি, এটা কোন বর্গীয় ধ্বনি আছে, এখানে ত আছে। ঠিক আছে, ত বর্গীয় ধ্বনি, মানে প্রথম ধ্বনিটা আছে ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে পূর্বপদের শেষে স্থিত ম স্থানে পরবর্তী বর্গীয় বর্ণের কি হবে, পঞ্চম বর্ণ হয়। তাহলে পরবর্তী বর্গীয় বর্ণ, তাহলে এখানে গম প্লাস তব্য হয়েছে গন্তব্য। এখানে কি এসছে দেখো, যুক্ত ব্যঞ্জনে কি এসছে, দন্তন্য, তার সঙ্গে কি হয়ে গেছে, ত। হ্যাঁ, তাহলে পরবর্তী বর্গীয়, তাহলে এখানে কি হচ্ছে, তয়ের যে বর্গটা, ত বর্গটার পঞ্চম বর্ণ, ত বর্গটার পঞ্চম বর্ণ কোনটা, ত থ দ ধ দন্তন্য। ঠিক আছে, তাহলে ত বর্গটার এই বর্গটার পঞ্চম বর্ণটা আসবে। তাহলে এই বর্গটার পঞ্চম বর্ণ কোনটা, এটা দন্তন্য। ঠিক আছে, এই জন্য দন্তন্য এসছে, তার সঙ্গে তটা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা সূত্র নম্বর 12, যে এখানে কি থাকবে, যদি ম থাকে আগে, পরে যদি যে বর্গটা থাকবে সেই বর্গটার পঞ্চম বর্ণটা সেখানে গিয়ে বসবে। ঠিক আছে, তো সূত্র 12তে এটা তোমাদের বলা আছে। তাহলে আজকে আমি সূত্র 6 থেকে 12 পর্যন্ত আলোচনা করলাম ক্লাসে। তোমরা এই 6 থেকে 12 পর্যন্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একবার পড়বে, পড়ার পর উদাহরণগুলো দেখবে, উদাহরণগুলো দেখলে সবাই আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, বিষয়গুলো সবাই বাড়িতে উদাহরণগুলো দেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।